শিশু রামিসা হত্যাকারী সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর। অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। স্থানীয় সরকার বিভাগে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্ত কমিটি গঠন, ৬০ কর্মদিবসে প্রতিবেদন জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী। বন্ধ শিল্প কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা। এবং লিটারে ৩৯ টাকা কমল জেট ফুয়েলের দাম, মধ্যরাত থেকেই কার্যকর। এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় কমবে বলছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। এক মাসের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মানুষের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। এর আগে তিনি খাল খনন কর্মসূচিতে বলেন, দেশের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ময়মনসিংহের ত্রিশালের বৈলোর ইউনিয়নে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দরিয়ার খাল খনন কার্যক্রমের সূচনা করেছিলেন। ৪৭ বছর পর তারই পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খাল পুনঃখননের উদ্বোধন করলেন। পরে আয়োজিত সমাবেশে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা সহ ছাত্রছাত্রীদের পড়াশোনার সরঞ্জাম বিতরণ করছে সরকার। নারীদেরকে স্বাবলম্বী করার জন্য মায়েদের হাতে আমরা, পরিবার ভিত্তিক মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিব। ফ্যামিলি কার্ডের মতন কৃষক ভাইদের কাছে কৃষক কার্ডও দিব। সেটির কাজে আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। স্কুলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আছে, প্রাইমারি স্কুলে বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে আমরা নতুন স্কুলের পোশাক দিব। এই বাচ্চাদেরকে আমরা বই খাতা নেওয়ার জন্য নতুন ব্যাগ দিব, স্কুল ব্যাগ দিব। সেটির কাজও চলছে। পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় এমন অভিযোগ করে সরকার প্রধান বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। যারা দেশের এইরকম পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি, তাই দেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এই দেশের মালিক জনগণ। কিছু সংখ্যক মানুষ এসে বিভ্রান্ত ছড়াবে আর তারা সফল হয়ে যাবে। মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলবে। এই কাজ আর হতে দেওয়া যাবে না। বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা বাংলাদেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটাই মনে করছেন দেশের সাধারণ মানুষ। এদিকে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কোনোভাবেই শিশু কিংবা নারী নির্যাতন মেনে নেবে না। আগামী ১ মাসের মধ্যেই রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ। পরিবর্তন ঘটাতে হবে। রাজধানী পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে হত্যার শিকার শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শনিবার বিকেলে এই রিপোর্ট হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান জানান,
আজ আদালতে চার্জশিট জমা দেয়া হতে পারে। এদিকে রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ মামলার পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আইনজীবী আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। দেশের প্রচলিত আইনে দ্রুত রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানাকে সাজার আওতায় আনতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। এছাড়া জনমতের উপরে ভর করে ধর্ষণের মতো অপরাধে নির্মূল করতে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার কথাও জানান তথ্যমন্ত্রী। এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা সরকারের এই উদ্যোগ এবং জনগণের মধ্যে যে এই বিষয়ে ক্ষোভ আছে এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম দুর্নীতি তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। শনিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, 2009 থেকে 2026 সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখবে এই কমিটি, যার প্রতিবেদন দিতে হবে 60 কর্মদিবসের মধ্যে। প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন, যা বিধিবহির্ভূত। পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই প্রায় 6,000 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এই কারণে গত 2 বছর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। 2009 জানুয়ারি হইতে 17 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সময়কালে আমাদের এই মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা এই বিষয়টি অনুসন্ধান করবার জন্য আমরা 7 সদস্যের একটি কমিটি করেছি এবং তাদেরকে 60 দিন সময় দিয়েছি। এই সময়ের মধ্যে প্রতিবেদন দেবে এবং এর মধ্যে আওয়ামী লীগের সরকারের সময়কাল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালও এর মধ্যে রয়েছে। ঈদ ছুটি শুরুর 2 দিন বাকি থাকলেও ভোগান্তি এড়াতে শনিবার থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর ফলে রেল, বাস ও লঞ্চ টার্মিনালে লক্ষ্য করা গেছে উপচে পড়া ভিড়। যাত্রাপথে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। নাজমুল ইসলামের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ঈদ সামনে রেখে রেলযাত্রা শুরু হয় ভোর 6টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে। এরপর একে একে আরও বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায়। শেষ মুহূর্তের গাদাগাদি আর হুড়ুহুড়ি এড়াতে সরকারি ছুটির ঘণ্টা বাজার আগেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ব্যাগপত্র গুছিয়ে আগেভাগেই টার্মিনালে হাজির হওয়া এসব মানুষের চোখে মুখে শুধু একটাই স্বস্তি, ঝামেলামুক্তভাবে প্রিয়জনদের কাছে পৌঁছানো। যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাব আর অনেক বেশি জ্যাম থাকবে, গরমও বেশি, যাতে একটু স্বস্তিতে যাওয়া যায় এই কারণে একটু আগে যাওয়া। ভিড় এড়ানোর জন্য যাচ্ছি, দ্যাটস ইট। জ্যামটা যাতে তাড়াতাড়ি না পড়ে এই জন্য আর কি যাচ্ছি। শতভাগ অনলাইন টিকিট ব্যবস্থায় এবারও রেলযাত্রায় স্বস্তি ফিরেছে। ভোগান্তিহীন ভ্রমণ ও পরিবারের সঙ্গে দেখা হওয়ার আনন্দে খুশি যাত্রীরা। তো খুশি, এত আনন্দ, মেয়ের পরীক্ষা শেষ, এখন যাচ্ছি, খুবই ভালো লাগছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে একটু আগে ভাগে বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছি যাতে ঈদের ভোগান্তিটা একটু কম হয়। আর যাত্রীদের ভোগান্তি এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবারের ঈদ যাত্রার শিডিউলে বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানালেন রেলের এই সচিব। আমরা এবারে খুবই তৎপর আছি। আমরা সমস্ত ম্যানেজমেন্ট আমরা সবাই প্রস্তুত যে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মতোই আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীদের চাপ। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। রেলের মতো বাসেও তেমন একটা ভিড় না থাকায় স্বস্তিদায়ক হয়ে উঠেছে সড়কপথের যাত্রাও। অনেকদিন পরে যাচ্ছি বাড়িতে,
খুশির বিষয়, কিন্তু যে অবস্থা দেখতেছি বাস পাওয়াটা মুশকিল হয়ে যেতেছে। অবশ্যই ভালো লাগতেছে, যেহেতু প্রত্যেক বছর দুইবার একটা এই উপলক্ষে যাওয়া হয়, এই জন্য ঈদের জন্য খুব ভালোই লাগতেছে। আমি ঈদ করার জন্য গ্রামের বাড়ি ময়মনসিংহ যাচ্ছি এবং আমার খুবই আনন্দ লাগছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ যাত্রা শুরুর দিনেই দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 12 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়ি ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ার। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুটিপাড়া এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে 3 জন নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 20 জন। কেউ হাত নাই, কেউ মাথা নেই, মুখ টুক কিছু দেখাই যাচ্ছে না। একজন পানি চাচ্ছে, বলতেছে আমার একটু পানি দাও, বলতে বলতে হাতে পড়ে মরে গেল। ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং 4-5 জন মুমূর্ষু অবস্থায় তাদের কুষ্টিয়া রেফার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ এবং হেলপারকে আটক করেছে পুলিশ। জয়পুরহাটে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহরের শিল্পকলা একাডেমির সামনে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। যশোরে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ 3 জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে চাউলিয়া তেল পাম্পের সামনে এই দুর্ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হন। মেহেরপুরের গাংনীতে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা মারা যান। গাজীপুরে কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক নাসিরউদ্দিন নিহত হয়েছেন। এ সময় হেলপার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার কোরবানি হাটের খবর। জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাট। অবকাঠামো সহ ব্যাপারীদের জন্য পানি এবং স্যানিটেশনের সকল প্রস্তুতিই সম্পন্ন। এখনও ট্রাকে ট্রাকে আসছে গরু। বরাবরের মতোই হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। বাড়তি দামের অনুযোগ না থাকলেও ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি থেমে নেই। রাজধানীর পশুর হাট ঘুরে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। ঈদুল আজহার উৎসব শুরুই হয় পশুহাটের হাকডাক দিয়ে। ব্যস্ত নগরী হয়ে ওঠে আরও ব্যস্ত। বেড়াইত পশুরহাট, সামনেই 100 ফিটের বিশাল প্রশস্ত সড়ক। চিরচেনা ঘিঞ্জি পরিবেশের বাইরে পর্যাপ্ত জায়গা থাকায় এবারের এই হাটটি বেশ গোছালো এবং দৃষ্টিনন্দন। হাটে আসা অধিকাংশ ব্যাপারী দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের। বৃষ্টি বাদল না হয় তাহলে বাজারটা আশা করি যে সামনে দিয়ে একটু ভালো যাবে। কালকে একটা বেশি, আজকে 3টে বেশি। কেনে বেচা ভালো, বেচা কিনে হইবে। কালাবাবু, কালাচান কিংবা লাল মিয়া এমন সব বিচিত্র নামে ডেকে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তারা। তবে হাটে বড় গরুর চেয়ে ক্রেতাদের মূল আকর্ষণ ছোট ও মাঝারি আকারের পশুর প্রতি। এখন আমার এই গরুর নামই লাল মিয়া, আর ওই সবাই কম বেশি রেখে আমার টাকা নাই। দাম দর হয়েছে, আমার এখনো পোষাইছে না, সেই আমি দিছি নি আর কি। এটার নাম কালাবাবু। শুরুতেই বিক্রেতারা দাম কিছুটা বাড়িয়ে হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের। অনেকে কিনছেন, কেউ আবার মেলাচ্ছেন ঈদের ফর্দ। ওনার দাম হাঁকাচ্ছে বেশি, কিন্তু হয়তো বা নেমে আসবে। আমাদের বাজেটের ভিতর হইলে আমরা নিব ইনশাআল্লাহ। হোয়াই নট? যে দামে আমরা কিনছি খুব ভালো দামে কিনছি। দাম দেয়া যায় অন্য বছর কাছে একটু বেশি বেশি, এখন এলা পরে বোঝা যাবে কি অবস্থা। এটা আমাদের উৎসব, আমাদের ভালো লাগার জিনিস, সেই ক্ষেত্রে আমরা আসছি একটু গরু দেখতে। আমাদের ইচ্ছা যেটা ভালো একটা গরু নেওয়ার, আর আমরা আজকে দেখে যাব, আমাদের বড় গার্জিয়ানরা এসে দেখে যাবে। এমনি গরুর কুরবানি খুশিটাই ঈদ। হাটের ইজারাদার বলেন, ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করছেন তারা। হাটের যেই করার যে রাস্তাগুলো, আমাদের সর্বোচ্চ রাস্তা 50 ফিট করে দিছি, ভিতরের যে রাস্তা, যাতে একটা গরু আরেকটা গরুর সাথে ঠেস না লাগে। শেষ মুহূর্তের কেনা বেচাই হাট আরো জমজমাট হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো গবাদি পশু দেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার সকালে গাবতলী হাট পরিদর্শনকালে তিনি বলেন, দেশে কোরবানি পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। স্থানীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কাস্টমার টুকটাক হালকা পাতলা, আশা করি দু এক বেলার ভিতরে কাস্টমার হইব। আমরা বেঁচে স্বস্তি পাচ্ছি, আমরা যে টার্গেট যে দামে বিক্রি করতে যাচ্ছি সেই দামে পাচ্ছি আলহামদুলিল্লাহ। 2,10,000 চূড়া দুইটা গরু কেনা হয়েছে, আল্লাহর রহমতে আমরা পাইছি সহজে। এখনো বেশি গরু আসেনি, প্রায় ভালোই ছড়া, তবে কিছু গরুর দাম মোটামুটি। বন্ধ শিল্প কারখানা চালু সহ অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে 25 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকটির। শনিবার দুপুরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রণোদনা ঘোষণা করেন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। দলটির অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল 1.5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। এর ধারাবাহিকতায় বন্ধ কারখানা চালুর উদ্যোগ নেয় সরকার। এজন্য 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বন্ধ কলকারখানা চালু সহ রপ্তানি ও রেমিটেন্স বাড়বে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে গতি আসবে। ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি। স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। খেলাপি ঋণ এবং অর্থ পাচারের কারণে ব্যাংক খাতে আমানতকারীদের আস্থা কমে গেছে উল্লেখ করে গভর্নর মোস্তাকুর রহমান জানান, এমন পরিস্থিতি মোকাবেলায় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিশেষ স্কিম নেওয়া হয়েছে। ডিক্লেয়ার করছি 60,000 কোটি টাকার, এর মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্স ফান্ড আসবে, আমরা ডিটেইলে আসবো পরে, আর 19,000 কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত 60,000 কোটি টাকার প্যাকেজের মধ্যে 41,000 কোটি টাকার তহবিলের মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতে 20,000 কোটি টাকা, এসএমই খাতে 5,000 কোটি, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে 10,000 কোটি, রপ্তানি বহুমুখীকরণে 3,000 কোটি, উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে আরও 3,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ হবে, গ্রিন ইনভেস্টমেন্ট হবে এবং রুরাল ইকোনমি একটু ভাইব্রেন্ট হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দেশে আবারও কমানো হয়েছে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার জেট ফুয়েলের দাম 39 টাকা 57 পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। মধ্যরাত থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 205 টাকা 45 পয়সা থেকে কমিয়ে 165 টাকা 88 পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এক দফায় লিটার প্রতি প্রায় 40 টাকা কমেছে এই জ্বালানির দাম। বিশ্লেষকদের মতে জেট ফুয়েলের দাম কমায় এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় কিছুটা কমবে। প্রতি বছর বাজেটের আকার বাড়লেও সাধারণ মানুষকে সংসারের খরচ কাটছাঁট করতে হচ্ছে প্রতিনিয়ত। গেল কয়েক বছর উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট নিম্ন ও সীমিত আয়ের মানুষ। স্বাধীনতার পর বাজেট আসে যায়, কিন্তু সাধারণের ভাগ্য একই থেকে যায়। মূল্যস্ফীতির বর্তমান বাস্তবতায় চকচকে বাজেট নয়, জীবনযাত্রার স্বস্তি আনতে পারাকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দাম বাড়ায় দেখে তো আমরা কিনা খাইতে পারি না পুষ্টিকর খাবার, অনেক কষ্ট তো। 70-80 টাকা কেজি চাল। প্রতি বছরই বাজেটের আকার বাড়ছে, অঙ্ক বদলালেও নিম্ন আয়ের মানুষের ভাগ্যে তেমন পরিবর্তন দেখা যায় না। উল্টো সংসারের খরচ টানতে হিমশিম অবস্থা তাদের, কারণ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে নিত্যপণ্যের দাম। BBS এর তথ্য অনুযায়ী 2 বছর ধরেই খাদ্যের মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। সীমিত আয়ের লোক তাদের জন্য খুবই কষ্টকর, মানে আপনার 15 দিন পরে আর তাদের বাজার করার সক্ষমতা থাকে না, বাজারে আসতেই পারতেছে না, এরকম অবস্থা। সবজি সব কিছুর দাম আকাশ ছোঁয়া দাম।
নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 9,30,000 কোটি টাকা। আকারের দিক থেকে এটিই হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। চলতি 2025-26 অর্থ বছরের বাজেট ছিল 7,90,000 কোটি টাকার, অর্থাৎ এক বছরের ব্যবধানে বাজেট বাড়ছে প্রায় 1,40,000 কোটি টাকা। বড় বাজেটের আড়ালে থাকছে রাজস্ব সংকট, ঋণ নির্ভরতা ও ব্যয় ব্যবস্থাপনা, এই তীরের কঠিন সমীকরণ। আগামী বাজেটটা আসলে একটা চ্যালেঞ্জ হবে, কারণ এই বাজেটে যে ব্যয়ের যে জায়গাগুলো আছে এগুলো পূরণ করার জন্য আয়ের যে জায়গাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। তো অ্যাড্রেস করতে গিয়ে যেটি হবে যে হয়তো আমরা দেখব যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি লাগাম টানা যাবে না, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন কারণে হচ্ছে। একদিকে যেমন টাকার মূল্য কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে যেটাকে আমরা বলি, তো এটি হচ্ছে। আবার মানে বৈশ্বিক অর্থনীতির মধ্যেও কিন্তু একটা চাপ আছে, তেলের মূল্য বেড়ে গেছে, জ্বালানির মূল্য বেড়ে গেছে। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। বর্তমান মূল্যস্ফীতি এখনো 9% আশপাশে। আমরা যেটা দেখতে পাই যে প্রতি বছর বাজেটের আকার বাড়ে, সরকারের বেশি টাকার প্রয়োজন হয়, ফলে আমরা দেখব যে অনেক ক্ষেত্রেই দ্রব্যমূল্যের দাম আবারও বেড়ে যাবে। তো মানে বিভিন্ন কারণে আসলে দ্রব্যমূল্য কমার বিষয়টা আমি দেখছি না। রাষ্ট্রের উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা কংক্রিটের সহজ ছাড়িয়ে পৌঁছে যায় তৃণমূলের প্রতিটি ঘরে। এজন্য বাজেটের প্রকৃত সাফল্য মাপতে প্রবৃদ্ধির অঙ্কের পাশাপাশি মানুষের স্বস্তির বিষয়টিকেও মূল্যায়নের তাগিদ দেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 13 জনের মৃত্যু হয়েছে। উপসর্গে 12 এবং আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু। হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 512 জনে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাত হোসেন বকুল বলেন, অন্তর্বর্তী সরকার হামের টিকা দিলে এত শিশুর মৃত্যু হতো না। বেসরকারি উদ্যোগে টিকা কিনতে গিয়ে এই জটিলতায় তৈরি করেছে তারা। শনিবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে এইসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম জামান চৌধুরী। হামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা, রেকর্ড ছাড়িয়েছে আক্রান্তের পরিসংখ্যানও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হাসপাতালে আসা, টিকাদানে ঘাটতি, স্বাস্থ্য সামগ্রীর অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এমন পরিস্থিতিতে চিকিৎসা সহায়তা হিসাবে 11 সেট ভেন্টিলেটর, 27 সেট নেবুলাইজার, 27 সেট অক্সিজেন ফ্লোমিটার ও 1 লাখ পিস নর্মাল স্যালাইন দিচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি IFRC। হামে আক্রান্ত 2400 রোগীদের 10,000 টাকাও দিচ্ছে সংস্থাটি। Building trust and ensuring that support reaches those who need it most, especially children under 5 and underserved population. We would also like to reinforce a critical message. অনুষ্ঠান শেষে সাংবাদিকরা হাম আক্রান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি ছিল ইউনিসেফের এমন অভিযোগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান। উত্তরে জানান, আগের সরকার টিকা দিলে এত মায়ের বুক খালি হতো না। এই মুহূর্তে আমি প্রেফারেন্স দিচ্ছি আমার মায়ের বুক যাতে খালি না করেন আল্লাহ। যাদের আক্রান্ত হয়েছে বাচ্চাগুলিকে যেন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে না যায়, বাচ্চাগুলি যেন অনেক ভিড় আছে এমন জায়গায় নিয়ে না যায়। ইউনিসেফের অভিযোগের বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আপাতত মৃত্যু হার কমাতে চেষ্টা করছেন তারা। এখন আমি ফাইট করতেছি বাঁচানোর জন্য, আল্লাহর রহমতে ওভারকাম করতে। দায় নিরূপণের পরবর্তী পর্যায়ে আসছে, তখন দায় বের হবে। থ্যাংক ইউ। হাম আক্রান্ত শিশুরা যাতে ঈদে যাতায়াত না করে সে আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি যেসব হাসপাতালে এ রোগের চিকিৎসা হচ্ছে সেখানে চিকিৎসক সহ সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের নার্সের ছুটি হবে না, থাকতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশে নজরুল চত্বর গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সেখানে নজরুলের সাহিত্য সংস্কৃতি চর্চার পাঠাগার গড়ে তোলা হবে বলেও জানান তিনি। আর বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক MA মালেক বলেন, দেশকে এগিয়ে নিতে নজরুলের আদর্শকে ধারণ করতে হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কবি নজরুলের জন্মবার্ষিকীর আলোচনায় এইসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বিএনপি প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক সহ অন্যান্যরা। এই সময় বক্তারা জাতীয় কবির সংগ্রামী জীবনের কথা তুলে ধরে বলেন, নজরুলকে বাদ দিয়ে জাতীয়তাবাদ আসবে না। নজরুলের দেখানো পথ অনুসরণ করতে পারলে মুক্তি মিলবে। নজরুলকে ইচ্ছা করে আড়াল করে রাখা হয়েছে যাতে আপনারা কেউ নজরুল সম্পর্কে না জানেন। আপনি ভালোভাবে বাঁচতে চান, আপনাকে নজরুলকে পড়তে হবে। আপনার দেশের স্বাধীনতা রক্ষা করতে চান, আপনাকে নজরুলকে পড়তে পারবে। নজরুলকে বাংলা বাদ দিলে জাতীয়তাবাদ আসবে না পরিপূর্ণভাবে। নজরুলকে বাদ দিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, মানুষকে ভালোবাসতে শেখানো, এটা কখনই বাংলাদেশে আসবে না। এই সময় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক বলেন, ঐক্যের প্রতীক কবি নজরুলকে অনুসরণ করলে এগিয়ে যাবে দেশ। নজরুল চিন্তা চেতনার মধ্যে ছিল সেই জিনিসগুলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাউকে তিনি আলাদা করে দেখেননি। তিনি দেখছেন ঐক্যের প্রতীক হিসাবে। এই ঐক্যের প্রতীক হিসাবে যদি একটা দেশ জাতিকে গড়ে তুলতে পারে তাহলে আমাদের জীবন সার্থক হবে, এবং তারেক রহমান যদি সেটিকে অনুসরণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আমাদের জন্ম সার্থক হবে। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ধানমন্ডিতে নজরুল চত্বর গড়ে তোলা হবে। আমাদের নেতা তারেক রহমান তিনিও এই কবিকে অনেক শ্রদ্ধা করেন, তাই তিনি আমার সাথে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, উনি অ্যাকসেপ্ট করেছেন। আমাদের ধানমন্ডি যেখানে রবীন্দ্র সরোবর করা আছে তার আরেক পাশে আমরা নজরুল চত্বর নামে একটি জায়গা সেখানে স্থায়ী করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমরা সেই ব্যাপারে ঈদের পর থেকে কাজ শুরু করব ইনশাআল্লাহ। জিয়া পরিবারের সঙ্গে কাজী নজরুল ইসলামের নিবিড় সম্পর্ক ছিল বলেও জানান আব্দুস সালাম। আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে তার সামঞ্জস্য খুঁজে পাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। স্থায়ীভাবে যুদ্ধবন্ধের চুক্তিতে সহায়তা করতে তেহরানে ইরান পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিকাফের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। এই সময় ফিল্ড মার্শাল মুনিরকে কড়া বার্তা দেন বাঘের বাঘ। তিনি বলেন, ইরানিদের অধিকার নিয়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি হওয়ার পর তারা তাদের সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন করেছেন, কিন্তু ট্রাম্প যদি নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত নেন তাহলে এবার আগের চেয়েও বিপর্যয়কর এবং তিক্ত পাল্টা হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ এবং অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন ড্রোন MQ-9 রিপার বহরে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ইরানের সাথে চলমান সংঘাতে মার্কিন বিমান বাহিনীর মোট রিপার ড্রোন বহরের প্রায় 20%ই ধ্বংস হয়েছে। MQ-9 রিপার মূলত নজরদারি ও নির্মূল হামলার জন্য ব্যবহৃত অত্যাধুনিক চালকবিহীন বিমান। এটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং গাইডেড বোমা বহনে সক্ষম। ব্লুমবার্গের সম্প্রতি এক প্রতিবেদনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের যে সংখ্যক রিপার ড্রোন ছিল তার প্রায় 1/5 সমান এই ক্ষতি। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর। অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। স্থানীয় সরকার বিভাগে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিটি গঠন। 60 কর্মদিবসে এই প্রতিবেদন জানালেন LGRD প্রতিমন্ত্রী। বন্ধ শিল্প কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের 60,000 কোটি টাকার প্রণোদনা। 25 লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা। এবং লিটারে 39 টাকা কমল জেট ফুয়েলের দাম। মধ্যরাত থেকেই কার্যকর। এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় কমবে বলছে বিশেষজ্ঞরা।
এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।